হ্যাঁ, সবাইকে সুস্বাগতম। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ যারা একাদশ শ্রেণী তাদের জন্য এই ক্লাসটা আপ একদম খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ তুমি থাম্বনেল দিয়ে বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষা কী হবে, তার জন্য যে মক টেস্ট বলতে পারো বা মডেল পেপার বলতে পারো, মডেল পেপার নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমাদের অবশ্যই জানতে হবে যে কোন টপিকে কত কী থাকছে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই জানা দরকার। দেখো, তোমাদের গদ্যাংশ যে নাম্বারটা আছে সেখানে কিন্তু তোমাদের নাম্বারটা পরিষ্কার বলা আছে, 5 নম্বর থাকবে। এখানে 5 নম্বর থাকবে, সেটা বলা আছে। আর তোমরা এদিকে দেখবে তোমাদের যে টোটাল যে পরীক্ষা আছে, পরীক্ষায় কিন্তু সবই এমসিকিউ টাইপের হবে। যেটা আছে ফার্স্ট সাবমেটিভ, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সবই কিন্তু এমসিকিউ এসএকিউ এই টাইপের হবে। বট কোশ্চেন নেই, সেই জন্য তোমাদের বড় কোশ্চেন পড়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। সেই জন্য তোমরা যা এমসিকিউ এসএকিউ এগুলো দেখলেই হবে, ঠিক আছে। তার আগে তোমাদের জানতে হবে কোন কোন টপিকের উপর কত আছে, সেটা দেখে নাও। যে সেটাই বললাম, গদ্যাংশ থেকে 5 আছে। এবং এরপরে দেখো যে পদ্যাংশ যেটা রয়েছে, পদ্যাংশের মধ্যেও কিন্তু 5 রয়েছে, ঠিক আছে। গদ্যাংশের মধ্যেও 5 এবং পদ্যাংশের মধ্যেও 5 রয়েছে। এরপর যে দৃশ্যকাব্য, দৃশ্যকাব্য বলতে বোঝানো হয় কিন্তু নাটককে। এবং দেখো তোমাদের যে নাটক আছে দৃশ্যকাব্য, যে কৃপণ কপালী, যে এই যে নাটকটা আছে সেটার মধ্যে কিন্তু তোমাদের 5 নম্বর থাকছে। সবই কিন্তু এমসিকিউ 1x5 5টা কোশ্চেন থাকবে, তার জন্য 5 নম্বর। এরপর সংস্কৃত যে ব্যাকরণ রয়েছে, সেই ব্যাকরণ থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, সেক্ষেত্রে টোটাল মার্ক থাকবে 25। আর সেই 25টা কীভাবে আছে, প্রথমে দেখো যে ব্যাকরণ যেটা আছে, ব্যাকরণ থেকে তোমাদের থাকবে 15। সে 15 কী কী থাকছে কোন টপিকের উপর সেটা দেখে নাও। আর তারপরে তোমাদের মডেল পেপারটা আলোচনা করো, তাহলে তোমাদের কিন্তু সাবজেক্টের উপর পুরোপুরি আর সমস্যা থাকবে না, পুরো ডিটেলসটা তোমাদের কিন্তু নখদর্পণে এসে যাবে। দেখো তাহলে প্রথমে যে সন্ধি আছে, সন্ধি থেকে কিন্তু তোমাদের 3টে বা 4টে কোশ্চেন দাও, 3টে করতে হবে, তার জন্য 3 নম্বর। এবং ব্যঞ্জন সন্ধি এখানে দুটো দেখো ভাগ করেছে, তোমাদের দুটো আছে, একটা হলো স্বরসন্ধি, একটা হলো ব্যঞ্জন সন্ধি। তোমাদের করতে হবে স্বরসন্ধিও করতে হবে, ব্যঞ্জন সন্ধিও করতে হবে। স্বরসন্ধি থেকে 3 থাকছে এবং ব্যঞ্জন সন্ধি থেকেও কিন্তু 3 থাকছে। এরপর শব্দরূপ, শব্দরূপ বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে, অকারান্ত শব্দ যেসব আছে বা অজন্ত শব্দ যেটা আছে, সেক্ষেত্রে কি বালক, লতা, এখানে দেখো বালক, লতা, ফল, মুনি, কবি, মতি, বাড়ি, নদী, এইগুলোর সমতুল্য বা এই কটা প্রথমে দেখতে হবে। বোধহয় অকারান্ত, এক কথা যে স্বরবর্ণ যেগুলো আছে, অকারান্ত, আকারান্ত, নপুংসকলিঙ্গ ফল, কবি, ইকারান্ত, ইকারান্ত মতি, বাড়ি এবং নদী, সবগুলো কিন্তু তোমাদের শুধুমাত্র অ, ই, এই কটা কিন্তু 4টা বর্ণ দেওয়া আছে। একটা হলো স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ এবং একটা শুধু আছে ক্লিবলিঙ্গ। ফল শব্দটা আছে, আর ফল শব্দ নরশব্দের মতো। তোমাদের এটা নিয়ে ভিডিও দিয়ে দেবো, তোমরা একবারে কিন্তু সহজে করতে পারবে। এরপরে দেখো তোমাদের সংখ্যাবাচক, দেখো সংখ্যাবাচক যে আছে, সংখ্যাবাচকের মধ্যে 1, 1, 2 এই যে এই সংখ্যা আছে, এদেরও কিন্তু শব্দরূপ হয়, শব্দে পড়া যায়, সেটা শব্দরূপে, সেই পাঠটাও তোমাদের দেওয়া থাকবে। এরপর দেখো সর্বনাম থাকবে, অস্মৎ এবং যুষ্মৎ, এগুলো থাকবে। এবং এরপরে দেখো যে তোমাদের আরেকটা যেটা আছে ধাতুরূপ, ধাতুরূপের মধ্যে কোন টপিকটা পড়তে হবে, এখানে দেখো ধাতুরূপের মধ্যে বলছে লট, লং এবং লিট। লট বলতে বোঝানো হয়েছে বর্তমানকাল, লং বলতে বোঝানো হয়েছে পাস্টকাল এবং লিট বলতে বোঝানো হয়েছে ফিউচার বা ভবিষ্যৎকাল, ঠিক আছে। এই 3টে টপিক দেখবে, এখান থেকে কিন্তু তোমাদের 3 থাকে, কত থাকবে, 3 থাকবে, ঠিক আছে। এরপরে দেখো এই যে আছে এই শব্দরূপের মধ্যে সেটা কোন কোন পদ এবং কোনগুলো থাকছে ধাতুরূপের মধ্যে, সেই ধাতুরূপের মধ্যে কিন্তু পরিষ্কার বলা আছে যে ভূ, গম, ক্রি এবং পুজ ধাতু। ভূ মানে ভূ, যেমন এখানে কাল বলতে পারো, গম কথার অর্থ গমন করা এবং ক্রি কথার অর্থ করা এবং পুজ কথার অর্থ পূজা। আর এবং এটা থাকছে তোমাদের ধাতুরূপ থেকে, ধাতুরূপ থেকে। এরপরে দেখো প্রত্যয়, প্রত্যয়ের মধ্যে কি আছে, প্রত্যয়ের মধ্যে তোমাদের সাফিক্স বা উপসর্গ এখানে দেওয়া আছে, ঠিক আছে। সেই উপসর্গে ত্বয়া, তবতু, ত্বয়া, ল্যাব, 3 এই কিন্তু কটা তোমাদের করতে হবে, ঠিক আছে। কীট প্রত্যয় যেগুলো রয়েছে এগুলো থাকছে, ঠিক আছে। এই কটা করলে এখানে ক্ষেত্রে তোমাদের পাবে 3। এইটু টপিকগুলো আমি আলোচনা যদিও আমার আগের ভিডিওতে করা আছে, তারও তবুও তোমাদের জন্য নতুনভাবে একটা 11-এর জন্য প্লে লিস্ট তৈরি করে দেবো, সেখানে সেই ভিডিওগুলো পাবে, ঠিক আছে। এছাড়া আমার আরেকটা চ্যানেল যেটা আছে এটিএস কোচিং, সেটা তোমরা কিন্তু দেখতে পারো, যদি তোমাদের মনে হয় সেটা দেখতে পারো, এটিএস কোচিং। সেখানে থেকে কিন্তু তোমরা নতুন যারা শর্ট টাইমের মধ্যে কীভাবে প্রিপারেশন নেবে সেটা কিন্তু ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। এটিএস কোচিং নামে চ্যানেল আছে, নতুন চ্যানেল খোলা হয়েছে শুধুমাত্র 11 এবং 12 যারা আছে তাদের জন্যই। আর সেখান থেকে তোমরা কিন্তু একদম শর্ট টাইমে এই 2 মাসের মধ্যে কীভাবে সিলেবাস পুরো কমপ্লিট করে ভালো রেজাল্ট করতে হবে তার একটা ব্যবস্থা আছে। আর এখানে শুধু তোমাদের মক টেস্ট এবং কীভাবে অ্যান্সার করতে হবে সেই বিষয়গুলো এই ভিডিওতে, মানে এই চ্যানেলটাতে পেয়ে যাবে, ঠিক আছে।
তাহলে ঠিক আছে, পরের টপিক যেটা দেখো লেখা আছে বৈদিক এবং জাতীয় মহাকাব্য এবং লৌকিক সাহিত্যের ইতিহাস। এই যে টপিকটা রয়েছে এখানে কিন্তু তোমাদের থাকছে 10, ঠিক আছে, ঠিক আছে। এবং এর মধ্যে কি আছে, বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় সেক্ষেত্রে থাকছে এখানে 4। এরপরে ঋগ্বেদ যে আছে, ঋগ্বেদ সম্বন্ধে যেখানে আছে ঋগ্বেদের এর মধ্যে দুটো টপিক রয়েছে বৈদিক সাহিত্যের মধ্যে, ঋগ্বেদ এবং সামবেদ, এই দুটো তোমাদের পড়তে হবে। এরপরে দেখো বাল্মীকি রামায়ণ, অর্থাৎ বাল্মীকি রচিত যে রামায়ণ আছে তার থেকে 3 থাকবে, ঠিক আছে। এবং এরপরে দেখো গল্প সাহিত্য যে আছে, গল্প সাহিত্য সেক্ষেত্রে পঞ্চতন্ত্র এইসব কিন্তু আছে, পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথা, সরিৎসাগর, এই 3টে টপিক আছে। এই 3টে টপিক থেকেও কিন্তু 3 MCQ থাকবে। কিন্তু সিলেবাসটা যত সহজ মনে হচ্ছে, এটা কিন্তু বিশাল সিলেবাস ছোটো থাকলে বিশাল সিলেবাস, কিন্তু যদি ভালোভাবে বুঝে না পড়ো কিন্তু এই 2 মাসে কমপ্লিট করা সম্ভব না। সেই জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এবং স্ট্র্যাটেজি ফলো করলে, আর আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এর সঙ্গে আছি তার জন্য আমাদের মোটামুটি জানা আছে যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে। সেই জন্য তোমরা যদি ভিডিও দেখতে থাকো তোমাদের সেই টপিক ওয়াইজ আলোচনা করা হবে যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন নর্মালি আসে, যে কোনো পরীক্ষা, শুধু এই না, আরও অন্য যেমন নেট সেট ও বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে তার সম্বন্ধেও কিন্তু এখান থেকে জানতে পারবে। আর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিভিন্ন পরীক্ষায় কীভাবে কোয়ালিফাই করা হয় সেই সব অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা বলছি, ঠিক আছে। তোমরা যদি সঙ্গে থাকো এবং দেখতে পারবে, কথা পরে বুঝতে পারবে, ঠিক আছে। যাই হোক, ওটা বাদ দিচ্ছি। এবার তাহলে দেখো যে এবার তোমাদের নমুনা কোশ্চেন করানো হচ্ছে। এটা 2024-24-এর জন্য যে নমুনা কোশ্চেন, সেই নমুনা কোশ্চেনগুলো একবার দেখে নাও। কি হবে, তোমাদের যে 40টা কোশ্চেন থাকবে, এবং মনে রাখবো অবশ্যই 40টা কোশ্চেন থাকবে, 40 তোমাদের পরীক্ষা হবে 40-এর মধ্যে, এবং 10 থাকবে তোমাদের যেটা বলা হয় অ্যাসাইনমেন্ট থাকবে। তো 40টা কোশ্চেন থাকবে, MCQ থাকবে, সেই MCQ তোমাদের উত্তর করতে হবে, ঠিক আছে। ফটোটা আমরা তাহলে সেই বিষয়টা আলোচনা করছি, এবং তোমাদের পাঠ্য বই থাকলে পাঠ্য বইয়ের সঙ্গে একবার দেখে নাও, আলোচনা করছি, উত্তরগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। প্রথমে দেখা হলো উপমন্যু মহাভারতের কোন পর্ব থেকে নেওয়া হয়েছে। উপমন্যু কথা মহাভারতের কোন পর্ব থেকে নেওয়া হয়েছে, তোমাদের পাঠ্যাংশে উপমন্যু কথা যেটা, এটা মহাভারতের কিন্তু আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। কোন পর্ব থেকে? আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। দেখো মেঘের পতাকা কোনটি? এবার দেখো মেঘের পতাকা কিন্তু বিদ্যুৎ, এটা হলো মেঘদূত থেকে নেওয়া হয়েছে। মেঘের পতাকা কোনটা? মেঘদূত আছে, মেঘদূত আমরা শ্লোক ধরে আলোচনা করবো, সেখান থেকে কিন্তু তোমাদের আলোচনা করে দেওয়া হবে। একবার দেখে নাও, পরে আমি সেই বিষয়টাতে যাচ্ছি। এরপরে দেখো কপালির ভৃত্য কে ছিল? 3 নম্বর কোশ্চেন দেখে নাও, কপালির ভৃত্য কে ছিল? পঙ্গু রাম, ঠিক আছে। এরপরে দেখো পরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে দেখো ক স্তম্ভ এবং খ স্তম্ভ আছে। এক্ষেত্রে দেখো কি বলা আছে, নভ কথার অর্থ কি? নভ কথার অর্থ কিন্তু আকাশ, তাহলে এটা কি হবে, এক্ষেত্রে চলে আসবে আকাশ। তারপর শৈলেন্দ্র মানে কি? আচ্ছা, প্রথমে দেখো বাড়ি অর্থাৎ কে বাড়ি ধরে রাখে, মানে জল ধরে রাখে, সে হলো মেঘ। অর্ণব মানে কি? অর্ণব মানে সমুদ্র। আর শৈলেন্দ্র হলো শৈল কথা, শিলা যেখানে একসঙ্গে আছে সেটা হলো পর্বতশ্রেণী। তাহলে যদি দেখি তাহলে একের কি বলল, একের ডি, দেখ কোথায় আছে, একের ডি, তাহলে ক নাম্বার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে ক নাম্বারটা, ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন আছে, উপমন্যু কেমন ছিলেন? উপমন্যু কি ছিল? সত্যবাদী, গুরুভক্তিপরায়ণ, কর্তব্যপরায়ণ, এবং সবগুলি ঠিক। হ্যাঁ, কারণ উপমন্যু কিন্তু সবগুলো সত্যবাদী ছিল, গুরুভক্তিপরায়ণ ছিল, এবং কর্তব্যপরায়ণও ছিল, ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন যেটা বলা হয়েছে, 6 নম্বর কোশ্চেনে কী বলা হলো, যে সত্য মিথ্যার সঠিক বিকল্প বেছে নাও। কুকুরে কামড়ালে জলাতঙ্কের লক্ষণ দেখা যায়। কপালি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছিলেন। তাহলে দেখো 6 নম্বর কোশ্চেনটা দেখো, 6 নম্বর কী বলা হয়েছে, যে কুকুরে কামড়ালে জলাতঙ্কের লক্ষণ দেখা যায়, এই কথাটা সত্য। কিন্তু 2 নম্বর কী হলো, যে কপালি কি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছিলেন? না, হয়নি। তাহলে কি হবে, এখানে কিন্তু 6-এর ক নাম্বার যে উত্তরটা আছে, যে প্রথম যে 1 নম্বর স্টেটমেন্ট যেটা দেওয়া আছে, এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, সে স্টেটমেন্টটা সত্য, কিন্তু দ্বিতীয় যে স্টেটমেন্টের সাপোর্টিং স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটা কিন্তু এক্ষেত্রে ভুল দেওয়া আছে। তার জন্য কি বলা হলো, এখানে
কয়ের 1 নাম্বার যে স্টেটমেন্ট সেটা সত্য এবং পরের স্টেটমেন্টটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন বলা আছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। এখানে উপমন্যু ভগবতে বলতে কাকে বুঝিয়েছিলেন? উপমন্যু ভগবতে বলতে কাকে বুঝিয়েছিলেন? উপমন্যুকে, ঋষি অদৌধৌমকে, আরণিকে, অশ্বিনী কুমার দ্বয়কে। তাহলে এটা কি? আদৌ ধৌমকে। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, বর্ষা বর্ণনম বা বর্ষায় বনভূমি কখন কখন বেশি শোভা পায়? সেটা কি আছে? সবসময় আমরা জানি সেটা সকালে, দুপুরে এবং বিকালে এবং রাত্রে। সেটা হলো অপরাহ্নে। অপরাহ্নে কথার অর্থ হলো বিকেলবেলা। কখন হলো? বিকেলবেলা। সঠিক ঘটনাক্রমটি বেছে নাও। কুকুর কপালিকে কামড়ে দেয়, রঙ্গিনী মুখে আঙুল দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল, মন্থরা কপালির ছাতাটি ফেলে দেয়, কপালি কুকুরের পিছনে দৌড়ায়। তাহলে কোন স্টেটমেন্টটা, তোমরা গল্পটা সবাই পড়েছো, ঠিক আছে, সেখান থেকে তোমরা বলো তো তাহলে কী হবে, স্টেটমেন্টের ক্রমটা কী হবে? দেখো প্রথমে কী আছে, যে প্রথমে দেখো যে কী আছে, রঙ্গনীর মুখে আঙুল দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। তারপর 3 নাম্বার কী বলা হলো? 3 নাম্বার যেটা আছে, মন্থরা কপালির ছাতাটি ফেলে দেয়, এবং 4 নাম্বার কপালি কুকুরের পিছনে দৌড়ায়। 1 নাম্বার যে স্টেটমেন্ট আছে, কুকুর কপালিকে কামড়ে দেয়। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কোনটা হবে? এই খ নাম্বারটা রাইট অ্যান্সার হবে। এরপরে দেখো 10 নম্বর বলা আছে বলাকা শব্দের অর্থ কী? বলাকা শব্দ ময়ূর, বক, টিয়া না কাক? তাহলে আমরা সবাই জানি বলাকা শব্দের অর্থ কী। বলাকা শব্দের অর্থ কী? বলাকা শব্দের অর্থ হলো বক। ঠিক আছে, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে বলা হয় যে প্রবৃত্তম পদে ড্যাশ প্রত্যয়ে প্রয়োগ হয়েছে। প্রবৃত্তম, দেখো প্রথমে যে প্রবৃত্তম যেখানে আছে, এই যে প্রবৃত্তম যে পদটা আছে, এক্ষেত্রে কিন্তু পূর্বক ব্রি যোগ তোয়া। ত এখানে এতে কী হয় যে কয় তর কিন্তু কি কটা লোপ হয়ে যায় এবং ত থাকে, তাহলে কী আছে এখানে গিয়ে প্রবৃত্ত হয়ে গেল। আর পরে যেহেতু এখানে আছে সেটা দ্বিতীয় বিভক্তি আছে, সেই জন্য এখানে প্রবৃত্তম হলো। এই যে শব্দটা আছে এক্ষেত্রে এখানে কি আছে যে তোয়া প্রত্যয় হয়েছে। কি হয়েছে? তোয়া প্রত্যয় হয়েছে। কপালি ড্যাশের দ্বারা আক্রমণ করার চেষ্টা বৈদ্যকে করেছিলেন। কিসের দ্বারা? পা, নখ, দাঁত, জুতো এবং লাঠি। কোনটার দ্বারা? তোমরা সবাই জানো নখ ও দাঁতের দ্বারা। দেবতাদের চিকিৎসক কে ছিলেন? বিষ্ণু, শিব, অশ্বিনীদয়, ইন্দ্র। দেবতাদের চিকিৎসক কে ছিলেন? তোমরা সবাই জানো যে অশ্বিনী কুমার দ্বয়, তারা কিন্তু দেবতাদের চিকিৎসক ছিলেন, বা কী বলা হয় তাদেরকে, আমরা যেটা বলি কবিরাজ। 14 নম্বর কোশ্চেন বলেছেন ছাত্রমিদম নিক্ষপসি নির্দয়ম। এই যে বলা হলো, এই কথাটি বা বক্তাকে ছাত্রমিদম নিক্ষপসি নির্দয়ম, এই কথাটি কে বলেছেন? উপমন্যু, কপালি, পঙ্গুরাম এবং মন্থরা। তাহলে 14 নম্বরে এইটা কী হবে? এই কথাটি বলেছিলেন কপালি। এরপরে নেক্সট কোশ্চেন বলা হলো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এখানে বলা হয় যে বৃদ্ধি সন্ধির উদাহরণ। আচ্ছা, বৃদ্ধি সন্ধি কি? বৃদ্ধি সন্ধি তোমাদের সন্ধি করাবো, তখন তোমরা বুঝে যাবে। দেখো প্রথমে হলো গুণ, তারপর হলো বৃদ্ধি। প্রথমে কি অকসবর্ণ দীর্ঘ, বৃদ্ধি, তারপর কি আছে যে আদ এং গুণ, তারপর হলো বৃদ্ধি। তাহলে এই বৃদ্ধির ক্ষেত্রে কি হবে? ওকার দেখো কোথায় আছে, ওকার বা দীর্ঘকার, এখানে দেখো কি আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 15 উত্তরটা কি হবে? 15 উত্তরটা হবে বধূর্মি। কি আছে? বধূ যোগ উর্মি।
কর্মী। এখানে দেখো যে দীর্ঘ সন্ধি হয়েছে, কি এখানে কি বলেছে, এক মিনিট, বৃদ্ধি, এটা হবে মহর্মী। ঠিক আছে, গ নাম্বার হবে। এরপরে দেখো 16 নাম্বার বলা হলো উ এর স্ববর্ণ হলো কি, উ এর স্ববর্ণ। উ এর স্ববর্ণ একই রকম, একই স্থানে প্রায় উচ্চারণ, যেমন হয় অ এর আ, হস্য এর দীর্ঘই, হস্যু এর দীর্ঘ। তাহলে এটা কি আছে, অকস্ববর্ণ দীর্ঘ যে সূত্র আছে, সূত্র অনুসারে কী হবে, এখানে দীর্ঘ যেটা আছে, দীর্ঘ কিন্তু উত্তর হবে। ঠিক আছে, এরপরে দেখো নদী শব্দের সপ্তমীর এক বচন। নদী শব্দের সপ্তমীর এক বচন কি হবে, নদ্যাম। কি হবে, সপ্তমীর এক বচন নদ্যাম। ঠিক আছে, এবার বললো আর স্তম্ভ মিলিয়ে লেখো। স্তম্ভ, সঠিক স্তম্ভটা এখানে দেখো কি বলা হয়, যে পুজ ধাতু। পুজ ধাতুর অর্থ কি, এই যে পুজ ধাতু, এই পুজ ধাতুর অর্থ কিন্তু পুজো করা। তাহলে গম ধাতুর অর্থ হলো যাওয়া, ক্রি ধাতুর অর্থ করা, আর ভ্রু ধাতুর অর্থ হলো হওয়া বা কাল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে একের বি, একের বি কোনটা আছে, গ নাম্বার। তাহলে গ নাম্বার সঠিক উত্তর হবে। তাহলে পুজ যুক্ত, তাহলে কি হবে, পুজ যুক্ত হলো পূজিত। কি হবে এক্ষেত্রে, এটা কিন্তু প্রত্যয় চলছে। ঠিক আছে, প্রত্যয়ের রূপ যেটা আছে, এখানে কি হবে, পুংলিঙ্গে বলা হয়েছে পূজ্যক্ত, এখানে পূজিত হবে। কারণ আমরা জানি সূত্র অনুসারে যখনই ত প্রত্যয় আছে, ত প্রত্যয়ের ক লোপ হয় এবং কি থাকে, ত থাকে। তাহলে পুজ ধাতু এর সঙ্গে যুক্ত হয়ে পূজিত হলো। ঠিক আছে, আর এখানে সু করার পরে এখানে সু হয়ে গেল, আমার সুতে গিয়ে বিসর্গ আসলো। ঠিক আছে, এটা পরে বুঝিয়ে দেওয়া হবে। তারপরে দেখো 10 যোগ ঋণম, 10 যোগ ঋণম, 10 আছে, এখানে রি আছে, তাহলে কি হবে, অ আর রি, তাহলে কি অর হবে। তাহলে কি আছে দেখো, কি হবে, 20 কি হবে, 10 আর নম। ঠিক আছে, 10 আর নম কেন হলো, সন্ধিতে জেনে যাবে। ঠিক আছে, এরপরে দেখো সঠিক বিকল্প বেছে নাও। সঠিক বিকল্প এক্ষেত্রে কি বলা হলো, যে বাগিশ, সঠিক উত্তর বেছে নাও, বাগিশ। বাগিশের ক স্থানে গ হয়েছে। ঠিক আছে, এখানে তারা বললো সম্রাটগি, এখানে সম্রাট প্রথম বানানটাই ভুল দেওয়া আছে, এটা হতে এক্ষেত্রে এটা হবেই না। তারা উল্লেখ, উদ্যোগ লেখ। ঠিক আছে, এটা ঠিক আছে, উদ্যোগ লেখ, উল্লেখ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। উৎযোগকৃষ্ট না, এক্ষেত্রেও কিন্তু ভুল রয়েছে। তার মানে কি, প্রথমে আমরা জানি যে 1 নাম্বারটা ঠিক রয়েছে এবং 2 নাম্বারটা ঠিক আছে। তাহলে আমরা উত্তরটা দেখি, 1 এবং 2, তার গ নাম্বার উত্তর হওয়া উচিত। ঠিক আছে, কত নম্বর, 21। তাহলে 21-এর কী হবে, গ নাম্বার সঠিক উত্তর হবে। যে কারণ কি, 1 নাম্বারটা সত্য স্টেটমেন্ট এবং 2 নাম্বারটাও সত্য স্টেটমেন্ট এবং 3 নাম্বারটাও সত্য স্টেটমেন্ট। ঠিক আছে, এবং এরপরে দেখো যে 22-এর যে অসমত শব্দের তৃতীয়ার বহুবচনের রূপটি কী। 22-এর অসমত শব্দের, 22 অসমত শব্দ যেটা রয়েছে, অসমত শব্দের তৃতীয়ার বহুবচন, অসমা ভি হবে। কী হবে এই ক্ষেত্রে, অসমা ভি। কি উত্তর হবে, এই অসমা ভি। 23 নাম্বার নিষ্ঠা, নিষ্ঠা প্রত্যয় হলো কি, নিষ্ঠা প্রত্যয় কার মধ্যে পড়ে, তোয়া তবতু, তিং, তোয়া ল্যাপ এবং তবতু। সেটা হলো তোয়া তবতু হলো নিষ্ঠা, সূত্রই আছে তোয়া তবতু নিষ্ঠা। ঠিক আছে, তাহলে তোয়া তবতু কার মধ্যে পড়ে, নিষ্ঠা প্রত্যয়ের মধ্যে পড়ে। এরপরে নেক্সট দেখো চলচ্চিত্রম। এই যে সন্ধি বিচ্ছেদ যদি করি, এর সন্ধির রূপ মানে সন্ধি বিচ্ছেদ করা আছে, এক্ষেত্রে সন্ধিবদ্ধ পদ কী হবে। ঠিক আছে, বা সন্ধিবদ্ধ রূপটি কী হবে। তাহলে এখানে দেখো এই খণ্ডের তর কী হবে, এখানে পরের চ আছে,
তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই তটা কিন্তু বর্গের এখানে ত বর্গটা কিন্তু চ বর্গের সেই বর্ণ হবে, কারণ কি প্রথমে প্রথম বর্গের প্রথম বর্ণ আর চ বর্গের প্রথম বর্ণ, তাহলে এটা কি আদেশ হয়ে কিন্তু এক্ষেত্রে চ হবে। তাহলে কি হবে চলচ্চিত্রম, কি হবে চলচ্চিত্রম। তাহলে 24-এর ক, তাহলে উত্তর হবে চলচ্চিত্রম, কারণ এটা কিন্তু খণ্ডের তটা গিয়ে এখানে কিন্তু চ হয়ে যাবে। তাহলে দুটো চ হিস্যি তয় রফলা ময়সন চলচ্চিত্রম। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে কি বলা হলো যে পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। বালক শব্দটি ড্যাশ বিভক্তি যুক্ত রয়েছে। তাহলে বিকল্পগুলো আমরা একবার দেখে নিই। এখানে প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি। বালক শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ, আর অকারান্ত পুংলিঙ্গ শব্দর কিন্তু কি আছে, বালক ও অকারান্ত শব্দ, এটা কিন্তু কি হবে প্রথমা বিভক্তি হবে। কি হবে প্রথমা বিভক্তি, কারণ বালক যেমন নর শব্দ ন র বিসর্গ, ঠিক আছে, অকারান্ত পুংলিঙ্গ শব্দ হওয়ার জন্য এই ক্ষেত্রে এটাই হবে। আর যেহেতু নর এবং বালক দুটোই অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তার জন্য দুটোর রূপ একই রকম উঠতে হবে। এবার হলো বাগিশ। বাগিশের সন্ধি বিচ্ছেদ, বাঘ যোগ ইস, বাঘ যোগ ইসাহা, বাগিসাহা আছে, তো বাঘ যোগ ইসাহা, তাহলে বাঘ যোগ ইসাহা, তাহলে খ নাম্বার। এরপরে দেখো ক্রিধাতু। ক্রিধাতুর লট উত্তম পুরুষ বহুবচন রূপ। ক্রিধাতুর কি বলা হলো, লট উত্তম পুরুষ বহুবচন। তাহলে কি হবে কুর্ম, উত্তম পুরুষ বহুবচনের রূপ, ঠিক আছে। এখানে কি হবে কুর্ম। এরপর তত্ত্বভিত্তিক, দেখো তত্ত্বভিত্তিক নির্বাচন করো, ঠিক আছে, তত্ত্বভিত্তিক সঠিক উত্তর নির্বাচন করো। তাহলে এখানে বলা হয় যে জগ্ধ, এই যে পদটি রয়েছে এই পদটির বিশ্লেষিত রূপ কি। জগ্ধ অদ যোগ ত, কী হবে অদ যোগ ত, তাহলে অদ যোগ ত, এটা তোমাদের আমি পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে, সব যখন প্রত্যয় করো তখন বুঝিয়ে দেবো, এগুলো সব প্রত্যয়, ঠিক আছে। এখানে বলা হলো অপূজয়ত। অপূজয়ত রূপটি কোন লকারের রূপ, অপূজয়ত রূপটি কোন লকারের রূপ। তাহলে দেখো এখানে এটা লং লকার, অপূজয়ত, অর্থাৎ কি অতীতকালের ঘটনা। যখনই তুমি দেখবে অ দিয়ে শুরু হয়েছে অপূজয়ত, এটা অতীতকালের ঘটনা বোঝাবে, অর্থাৎ দীর্ঘদিন আগের ঘটনা, তার জন্য কি লং অনেক দিন আগেকার, অর্থাৎ অতীতকাল, ঠিক আছে। আর লট মানে বর্তমানকাল, লট মানে কি বর্তমান, বর্তমান কোনো কাল যদি হয় তাহলে লট হয়। আর লিড কথাটা হলো ভবিষ্যৎ, লিড হলো ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আর লং হলো অতীত, অতীত। তাহলে অতীতকালের ঘটনা যখন বোঝানো হবে তখন কি হবে লংয়ের রূপ হবে। আর বর্তমান হলে কি লট, ঠিক আছে। আদেশ অনুজ্ঞা বলে লোট হবে, ঠিক আছে। যেহেতু অপূজয়ত আছে, অপূজয়ত থাকলে বুঝতে হবে এটা অ দিয়ে যদি শুরু হয় তাহলে বুঝতে হবে এটা লং, অর্থাৎ কি অতীতকালের ঘটনা। বেদের বিভাজন কর্তাকে, বেদের বিভাজন কর্তাকে এখানে বলা হয় শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এক্ষেত্রে দেখো যে একটা জিনিস মনে রাখতে হবে যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে কেন বলা হয় বেদব্যাস। বেদব্যাস বলার কারণই হলো তিনি বেদকে প্রথম ভাগ করেছেন, সেই জন্য তার নাম হয়েছে কিন্তু বেদব্যাস। কারণ তার নাম কিন্তু কি শ্রীকৃষ্ণর নাম যে তার পুরোটা আছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার নাম হওয়ার পিছনেই কিন্তু কারণ রয়েছে। দেখো এক্ষেত্রে বলা হলো প্রথমে যেটা বলা হয়েছে তার নাম শ্রীকৃষ্ণ, প্রথমে কৃষ্ণ, কৃষ্ণ কেন তার নাম হয়েছে, কারণ তার গায়ের রং কালো, কালো হওয়ার জন্য তার নাম হয়েছে কৃষ্ণ। এবং দ্বৈপায়ন কেন বলেছে, তার দ্বীপে ভব, অর্থাৎ কি তার জন্ম হয়েছে কোথায়, তার জন্ম হয়েছে একটা দ্বীপের মধ্যে, সেই জন্য কি হলো তার নাম হয়েছে কি দ্বৈপায়ন।
দ্বীপে ভব, সেই জন্য দ্বৈপায়ন। এবং এরপরে বললো ব্যাসদেব। ব্যাসদেব কারণ কি ব্যাস করেছেন? ব্যাস কথা অর্থ বিভাগ। তিনি কি বেদকে বিভাগ করেছেন? আমাদের যে ঋক, সাম, যজু, অথর্ব এই 4 বেদকে তিনি নিজে বিভক্ত করেছেন। এবং 18টি, এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে 18টি যে পুরাণ রয়েছে সেই পুরাণের লেখক কিন্তু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকেই ধরা হয়। ঠিক আছে, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, তাহলে বেদের বিভাগকর্তাকে শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ঠিক আছে, অপশন 4। এরপরে দেখো বলা হলো সঠিক ক্রমটা বেছে নাও। এখানে সঠিক ক্রমটি কি বলা হলো? যে সঠিক ক্রম বেছে নাও। এখানে রাম, দশরথ, কুশ এবং লব, এটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই বুঝতে পারছো। এক্ষেত্রে কিন্তু রামায়ণ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে বলেছে যে বংশ পরম্পরা, তাহলে এর মধ্যে সবচেয়ে যদি বলা হয় তাহলে লবকুশের পিতা কিন্তু রাম, আর রামের পিতা দশরথ। তাহলে এই ক্ষেত্রে কী হয়, আমরা যদি এটা সাজিয়ে লিখি, প্রথমে দশরথ, তারপর রাম, তারপর লবকুশ। তাহলে এখানে দেখো প্রথমে লব, তারপরে কিন্তু কুশ। তাহলে সেই হিসাবে তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রথমে কে? 2, তাহলে কি 2, তাহলে 4 নাম্বারটা 2, তারপরে 1, তারপরে 4, অর্থাৎ কুশ লব, আর শেষে হলো কুশ। তাহলে এটাই উত্তর হলো 4 নাম্বারটা কিন্তু সঠিক। ঠিক আছে, এরপরে দেখো প্রাচীনতম সংস্কৃত গল্প সাহিত্য কোনটি? প্রাচীনতম যদি গল্প সাহিত্য বলা হয় তাহলে কিন্তু এখানে বলা হয় গুণাঢ্যের বৃহৎ কথা। যদি অপশন থেকে থাকে গুণাঢ্যের বৃহৎ কথা, তাহলে কিন্তু সেক্ষেত্রে গুণাঢ্যের বৃহৎ কথাই হবে। গুণাঢ্যের বৃহৎ কথার পর তারপরে কিন্তু কথা সরিৎসাগর। প্রথমে হলো গুণাঢ্যের বৃহৎ কথা, তারপর সোমদেবের হলো কথা সরিৎসাগর, মনে রাখতে হবে। তাহলে যদি যেহেতু এখানে এই অপশন দেয়া নেই, তারপরে দেখা যাচ্ছে কথা সরিৎসাগর, তাহলে এক্ষেত্রে কিন্তু 32-এর কয় কিন্তু সঠিক উত্তর হবে। এখানে 32-এর কয় সঠিক উত্তর হবে। ঠিক আছে, দেখো আর যদি বলা হয় যে এটা কিন্তু প্রাচীনতম সাহিত্য, আর বলে গল্প সাহিত্য, আর গল্প সাহিত্য কিন্তু কথা সরিৎসাগর হয়। আর এক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় একটা কনফিউশন থাকে পঞ্চতন্ত্র নিয়ে। পঞ্চতন্ত্র কিন্তু পরবর্তীতে নীতি, যেটা বলা হয় নীতি উপদেশ দেওয়ার জন্য প্রথম যেটা গল্প রয়েছে সেটা কিন্তু পঞ্চতন্ত্র কিন্তু বিভিন্ন জায়গা থেকে গল্পের সংগ্রহ করা হয়েছে। ঠিক আছে, আর প্রাচীনতম যে লৌকিক বা কথা মৌখিক প্রচলিত যে কথাগুলো যেটা বলা হয় বা মিথ যেগুলো, সেই মিথগুলো কিন্তু কথা সরিৎসাগরেই পাওয়া যায়। কথা সরিৎসাগর এবং গুণাঢ্যের বৃহৎ কথার মধ্যেই পাওয়া যায়। ঠিক আছে, এরপরে দেখো ভূমিসূক্ত কোন বেদের অন্তর্গত? ভূমিসূক্ত, দেখো ভূমিসূক্ত হলো ভূমিসূক্ত বা পৃথিবী সূক্ত, সেটা কিন্তু অথর্ব বেদের। সেটা কোথায় আছে? অথর্ব বেদের মধ্যে আছে। ঠিক আছে, রামচরিতমানস কোন ভাষায় লেখা হয়েছে? রামচরিতমানস, দেখো রামচরিতমানস এটা কিন্তু হিন্দি ভাষায় লেখা। রামচরিতমানস কোন ভাষায় লেখা? বাংলা ভাষায় কৃত্তিবাসের রামায়ণ, আর হিন্দিতে রামচরিতমানস, সংস্কৃতে তো রামায়ণই রয়েছে। ঠিক আছে, মানে রামায়ণের অনুবাদ করা হয়েছে বিভিন্ন আঞ্চলিক ভাষায়, তার মধ্যে একটা হলো রামচরিতমানস, যেটা হিন্দি ভাষায় অনুবাদ করা হয়েছে। ঠিক আছে, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। হিতোপদেশে উল্লেখিত ভট্টারকাবার কি বার ছিলেন? ভট্টারকাবার, সেই ভট্টারকাবার হিতোপদেশে উল্লেখ যেটা ভট্টারকাবার, সেটা কি আসলে কোন বার ছিল? ভট্টারকাবার বলতে কি বোঝানো হয়েছে? সেটা হলো রবিবারকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? রবিবারকে বোঝানো হয়েছে। রামায়ণের শ্রেষ্ঠ কাণ্ড কোনটি? রামায়ণের শ্রেষ্ঠ কাণ্ড কোনটি, এই কোশ্চেনটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিষ্কিন্ধার কাণ্ড। ঠিক আছে,
কোন কাণ্ডটি সবচেয়ে বেশি সুন্দর, সেটা হলো কিষ্কিন্ধার কাণ্ড। ঠিক আছে, এখানে প্রাকৃতিক বা কাব্যিক যদি বলা হয় দৃষ্টিভঙ্গি বা কাব্যাত্মক যদি বলা হয় রামায়ণ, সেটা কিন্তু কিষ্কিন্ধা কাণ্ডেই দেখা যায়। ঠিক আছে, সেই জন্য রামায়ণের মধ্যে কিষ্কিন্ধার কাণ্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠ বলা যেতে পারে কাব্যিক দিক দিয়ে। আর আমরা যেহেতু কাব্য হিসাবে পড়ছি, সেহেতু আমাদের কিন্তু কাব্যটাই প্রাধান্য দেওয়া উচিত বা সেই হিসাবেই আলোচনা করা উচিত। ঠিক আছে, এরপরে দেখো 37 নম্বর যে কোশ্চেন আছে, সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নাও। পতঞ্জলির মতে সামবেদের সহস্র শাখা ছিল, এটা কিন্তু ভুল। সহস্র বেদ সামবেদা, আচ্ছা তাহলে কি আছে এক্ষেত্রে দেখো, আর বললো বর্তমানে সামবেদের 3টি শাখা পাওয়া যায়, কৌথমীয়, রামায়ণীয় এবং জৈমিনীয়। ঠিক আছে, 3টি শাখা পাওয়া যায়। তাহলে দেখো এখানে কিন্তু দুটো কথা যেটা বলেছে দুটোই সত্যি। সহস্র সামবেদা, এটা পতঞ্জলি তিনি বলেছেন, সামবেদের সহস্র শাখা পাওয়া যায় এবং বর্তমানে যে 3টি শাখা পাওয়া যায়, একটা হলো কৌথমীয়, রামায়ণীয় এবং জৈমিনীয়। ঠিক আছে, এই হলো 3টি শাখা বর্তমান পাওয়া যায়। ঠিক আছে, এরপরে দেখো এরপর 38 নম্বর যে কোশ্চেনটা আছে, কোন গ্রন্থটি পঞ্চতন্ত্রের সারসংক্ষেপ? কোন গ্রন্থটি পঞ্চতন্ত্রের সারসংক্ষেপ? সেটা হলো হিতোপদেশ। কোনটা হলো হিতোপদেশ? কারণ হিতোপদেশের 46টা গল্পের মধ্যে প্রায় 25টি গল্পই পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে, তার জন্য এটা বলা হয় যে সারসংক্ষেপে বলা হয় হিতোপদেশকে। ঠিক আছে, গান্ধর্ব বেদ কোন বেদের উপবেদ? গান্ধর্ব কথাটা তো গান কোন বেদের মধ্যে আছে? সামের মধ্যে। যেহেতু গান সামের মধ্যে রয়েছে, তার জন্য সামবেদকেই কিন্তু গান্ধর্ব বেদ বলা হয়। ঠিক আছে, এরপরে লাস্ট দেখো, কার চিত্ত বিনোদনের জন্য কথা শহীদসাগর রচিত হয়েছিল? সেটা কিন্তু কার? তোমরা সবাই জানো যে সূর্যমতীর কিন্তু চিত্ত বিনোদনের জন্যই কথা শহীদসাগর রচিত হয়েছিল। ঠিক আছে, তাহলে এই ছিল 40টা কোশ্চেন। এই রকমই তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, চিন্তার কোনো ব্যাপার নেই। আর তোমাদের টপিক ওয়াইজ আমি আলোচনা করব এবং টপিক ওয়াইজ যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, সেটার জন্য কিন্তু তোমরা এই চ্যানেলে ফলো করবে। আর যদি তোমাদের টেক্সট সম্পূর্ণ দরকার হয় বা টেক্সট বিষয়ে তোমাদের মনে হয় টেক্সটটা দরকার আছে, তাহলে আমার আরেকটা চ্যানেল আছে ATS কোচিং। ATS কোচিং তোমরা সার্চ করবে, চ্যানেল পেয়ে যাবে। সেখানে আমারই ছবি দেয়া আছে, সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। তাহলে কি হবে যে তোমরা সেখান থেকে কিন্তু পুরো টেক্সট আলোচনা সেখানে পাবে। আর এই ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের পরীক্ষা আসতে পারে এমন শর্ট কোশ্চেন বা কোশ্চেনই কিন্তু এই চ্যানেলে আলোচনা করা হবে। আর তোমাদের যেটা পছন্দ সেই হিসেবে করো। আমার মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে। সেখানে সব কিছু ডিটেলস আলোচনা করা হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে।